92.7 বিগ FM এ সিজন 5 নিশুতি রাতে ছমছমে ভয়। অলৌকিক সিজন 5-এ আজকের গল্প আত্মপ্রকাশ। রচনা বিতান শিকদার। গল্প পাঠে আরজে অয়ন্তিকা। বিভিন্ন চরিত্রে আরজে রাই, রায়ান, বিশ্বজ্যোতি, সৌমিত্র বসু এবং স্ময়ন। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল। এই গল্পের স্থান, কাল, পাত্র এবং সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ট্রেন থেকে কুমারডুবিতে নেমে স্টেশনের শান্ত নিরুপদ্রব পরিবেশ দেখে টুটুল নাক কুঁচকে বলল, এ মা, কেমন যেন। স্বাভাবিক। টুটুলের বয়স 7 বছর। তার কাছে গত বছর যাওয়া জমজমাট কুয়ালালামপুর যতটা আকর্ষণীয় লেগেছিল, ঝাড়খণ্ডের কুমারডুবির যে তেমন কোনো আবেদন থাকবে না, বছর 37-এর সুপ্রকাশ তা আগেই বুঝেছিলেন। তাই ছেলের কথা শুনে হেসে বললেন, আরে চল, গিয়ে দেখবি, খুব ভালো লাগবে। টুটুলের পাশে দাঁড়ানো তনয়া এক হাতে তার গাল টিপে দিয়ে বললেন, বিশাল বড় দামোদর নদ, তার মাঝখানটাতে রিসর্ট। অগস্ট মাস। একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। সুপ্রকাশ প্ল্যাটফর্ম থেকে বেরোবার আগে কে জানে কেন একবার ঘাড় ঘুরিয়ে পিছন দিকে চাইলেন। দূরে ট্রেনটা চলে যাচ্ছে, আর একটা ঝোড়ো শিরশিরে হাওয়ায় দুলছে স্টেশনের দুপাশের বড় বড় গাছগুলো। তাকে হাতছানি দিয়ে ডাকছে কি? সুপ্রকাশ মুখার্জি ইরিগেশন ডিপার্টমেন্টের অফিসার। সস্ত্রীক ও সপুত্র মাইথনে ছুটি কাটাতে এসেছেন দিন চারেকের জন্য। তনয়াও কলেজ থেকে কয়েকদিনের মুক্তি পেয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। ঘর আর লন দুটোই দারুণ। তনয়া ও সুপ্রকাশ অবশ্য মাইথনেই প্রথমবার আসছেন না। বিয়ের পরপরই এখানে এসেছিলেন, প্রায় 8 বছর আগে। গোল পাকিয়েছে টুটুলকে নিয়ে। সে 4 বছর বয়স থেকে তার বাবা মার সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরেছে। তার পক্ষে মাইথনে এসে খাপ খাওয়াতে একটু সময় লাগবে বইকি। সঙ্গে স্কেচবুক আছে অবশ্য। এইটুকু ছেলের আঁকা যে দেখে সেই মুগ্ধ হয়। অথচ তনয়া, সুপ্রকাশ কেউই কিন্তু আঁকা ঝোঁকার ধারপাশ দিয়ে যাননি কখনো। তবু ভালো, টুটুলের নাকটা এখন আর কুঁচকে নেই, কিন্তু মুখে মেঘ। লনের ধারে রেলিংটা ধরে নিচ দিয়ে বয়ে যাওয়া দামোদরের দিকে এক দৃষ্টে তাকিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এহেন হিল্লি দিল্লি করা লোক মাইথনে কেন? এর উত্তর পেতে হলে বছর 8 পিছিয়ে যেতে হবে। সেটা ছিল জুলাই মাস। এমনই দিন চারেকের ছুটি। অফিসের মজুমদার সাহেব সুপ্রকাশকে বলেছিলেন, মাইথনটা শর্ট ট্রিপের জন্য একেবারে আদর্শ। সবে মাস 5 হলো বিয়ে হয়েছে তখন। সেবারও ডিভিসির এই গেস্ট হাউসেই উঠেছিলেন দুজনে। ঘটনাটা ঘটেছিল পৌঁছনোর পরদিন। দামোদরের পাড় থেকে একটা রাস্তা চলে গেছে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। 16 শতকের বরাকরের রাজা নাকি এই মন্দির নির্মাণ করেছিলেন। মাইথন কথাটা নাকি এসেছে মাই কা থান, অর্থাৎ মায়ের স্থান থেকে। আর এই মাই হলেন দেবী কল্যাণেশ্বরী। অটোয় যাওয়ার পথে রাস্তার ডান পাশে সমান্তরাল একটা ঢিবি আকৃতির পাহাড় চলেছে, বাঁ পাশে জঙ্গল, মাঝখান দিয়ে পাকা পিচ রাস্তা। জায়গাটা এতটাই পছন্দ হয়ে গিয়েছিল, দুজনে ঠিক করেছিলেন ফিরতি পথে এই স্ট্রেচটুকু হেঁটেই ফিরবেন। তখন বিকেল প্রায় গড়িয়ে এসেছে। জোরে হাঁটা যেত, কিন্তু বাদ সাধল আকাশের মেঘ। বিদ্যুতের চমক আর আচমকা মুষলধারে বৃষ্টি। রাস্তাটাও বেবাক ফাঁকা, গাড়ি ঘোড়ার নাম মাত্র নেই। অন্ধকারও নামছে। একটু আগে হাঁটার গতি বাড়াতেই তনয়া সুপ্রকাশের হাত ধরে
আদুরে গলায় বলেছিলেন, কি ভাবছো বলো তো? না হয় ভিজবো দুজনে। কিন্তু যেভাবে বৃষ্টিটা শুরু হলো তাতে আর ভেজা নয়, একেবারে ধোয়া হয়ে যাচ্ছিল। অগত্যা তনয়াকে নিয়ে জঙ্গলের ধারে একটা বাবলা গাছের নিচে দাঁড়ালেন। ঠিক তখনই বাজের চমকের সঙ্গে এক ঝলক বিদ্যুৎ। সেই আলোয় দেখা গেল দূরে কিছু গাছপালার পিছনে একটা একতলা বাড়ি। যাক, নিশ্চিন্তি। বিদ্যুতের আলোয় কোনো রকমে গাছপালা পার করে বাড়িটার দিকে এগোনো গেল এবং মিনিট চারেক এ ঝোপের পাশ দিয়ে ওই গাছের ডাল সরিয়ে একদিকের কাদা ঠেলে আর ওদিককার গর্ত বাঁচিয়ে বাড়িটার সামনে পৌঁছে গেলেন দুজনে। ছিমছাম টালির বাড়ি। সামনে থেকে দেখে বোঝার উপায় নেই আদপে কতটা জায়গা জুড়ে আছে। সুপ্রকাশ দাওয়ায় উঠে বন্ধ দরজার কড়া ধরে নাড়া দিলেন। তনয়া চারপাশের গাঢ় অন্ধকার দেখে সুপ্রকাশের গা ঘেঁষে ফিসফিস করে বললেন, কেমন একটা গা ছমছমে ব্যাপার না? যদিও ততক্ষণে দুজনেই বেশ বুঝতে পারছিলেন যে অমন মুষলধারের বৃষ্টিতে ভেজার চেয়ে গা ছমছমের অনুভূতিটা সেই মুহূর্তে অনেকটাই আরামদায়ক। সুপ্রকাশ ফের কড়া নাড়লেন। এবার দরজা খুলে গেল। একটা খাটো ধুতি আর ফতুয়া পরা ছোকরা। ঘরে হ্যারিকেন জ্বললেও ছেলেটার মুখ তেমন বোঝা যাচ্ছে না। সে আস্তে করে জিজ্ঞেস করলো, কন? মানে আমরা এই পথ দিয়ে ফিরছিলাম, বৃষ্টিতে একটু জাস্ট। আইয়ে আইয়ে আন্দার আইয়ে। দুজনে ঢুকলো। ছেলেটি দরজা বন্ধ করে তাদের দিকে ফিরে দাঁড়ালো। গ্রাম্য চেহারা, আপাদ মস্তক ভেজা দুজনকে দেখে বলল, আপনারা? আমরা মানে এই রাস্তাতেই ফিরছিলাম। পথে তো বৃষ্টি শুরু হয়ে গেল, তা গাড়ি টাড়ি কিছু দেখতে না পেয়ে খানিকটা বলতে পারেন মানে বিপদে পড়েই একটু আশ্রয়। কিছুক্ষণ বসতে চাই, বৃষ্টিটা একটু ধরে গেলে তারপর না হয়। জরুর জরুর। ছেলেটার পিছু পিছু সামনের একটা ঘরে ঢুকলেন দুজনে। এ ঘরটা বড়, দুটো খাটিয়া পাতা, বোঝাই যাচ্ছে বসার ঘর। লাগোয়া আরও 3টে ঘর। বাদিকেরটা রান্নাঘর বোঝাই যাচ্ছে। সামনের ঘরের দরজা বন্ধ আর ডান দিকে আরেকটা ঘর। সুপ্রকাশরা যখন আশপাশ দেখছিলেন, ছেলেটা একটা তোয়ালে নিয়ে এলো। ইয়ে লিজিয়ে, পৌঁছ লিজিয়ে। হ্যারিকেন হাতে দুজনে ডান দিকের ঘরে ঢুকলেন। এটা বেডরুম। সাদা চাদরে ঢাকা একটা খাট পাতা, আরেকটা টেবিল আর কাঠের চেয়ার। তনয়া মাথায় তোয়ালেটা চাপিয়ে চাপা স্বরে বললেন, ছেলেটা কেন, স্বাভাবিকই তো মনে হচ্ছে। কথা কেড়েই জবাব দেন সুপ্রকাশ। মাথা হাত পা যথাসম্ভব মুছে দুজনে ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলেটা জিজ্ঞেস করলো, চায় ভাই কুছ পিয়েঙ্গে? হলে মন্দ হয় না। তোমার নাম কি ভাই? মেরা নাম চমন। এটা তোমার বাড়ি? নাহি বাবু, এটা রায় সাহেবের ভিটে আছে। রায় সাহেব? ওই তড়িৎ রায়, পেন্টিং উন্টিং করে। সুপ্রকাশ একটা সিগারেট ধরিয়ে বললেন, তা তিনি কোথায়? 3 সাল হলো উনি মারা গেছেন হুজুর। আর ঠিক তখনই বাইরে সশব্দে একটা বাজ পড়ল। গল্প এগোলো। সুপ্রকাশরা শুনলেন আর্টিস্ট তড়িৎ রায় পূর্ববঙ্গের লোক। পার্টিশনের পরে এদেশে চলে আসেন। বাংলার বিভিন্ন জায়গায় থাকলেও বৃদ্ধ বয়সে এখানে এসে বাড়ি করে থিতু হন। বিড়বিড় করে চমন, क्या तस्वीर बनाते थे पेंटर साहब। ওই যে ঘরটা বন্ধ আছে, ওতে সাহেবের সব ছবি রাখা আছে। वही उनका स्टूडियो था। তা তোমার সঙ্গে আলাপ কোথায় হলো? আমার বাপ এ বাড়িতে কাজ করত, শেষ দিকে আমি থাকতাম। বুড়া মানুষ, 5 ফরমাস খাটতো। এখন মালিক কে? এমনি পড়ে আছে, যদি কেউ কোনো দিন কিনে নেয় তাহলে চলে যাব। এ বাড়িটার ওপর আমার মায়া পড়ে গেছে হুজুর। এমন জঙ্গলের মধ্যে বাড়ি কেন বানাতে গেলেন তিনি? উনি বলতেন কি ভিড় ভাট্টা একদম ভালো লাগে না, লেকিন কিন্তু শেষ দিকে এই বাড়ি এই জায়গা আর সহ্য হতো না উনার। কেন? কি জানি, উনি বলতেন আমার এখানে থেকে জীবনে আর কিছু হলো না, কেউ আমায় চিনল না। আচ্ছা, বিয়ে করেননি? নাহি বাবু। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে সুপ্রকাশ ফের একটা সিগারেট ধরিয়ে বড় ঘরটায় বেরিয়ে এলেন।
বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে চমনকে বললেন, আচ্ছা মানে এই ঘরটা কি একবার দেখা যায়? हाँ हाँ क्यों नहीं। চমন একটা হ্যারিকেন নিয়ে এসে ঘরটার তালা খুলল। অভ্যেসবশত সুপ্রকাশ ঘরটায় ঢুকেই আলোর সুইচে হাত দিলেন। চমন বলল, बिजली नहीं बाबू, पेंटर साहब मरे যাওয়ার পর আর বিল মেটানো হয়নি। হ্যারিকেনটা টেবিলে রেখে চমন বলল, আপনি দেখুন, আমি একটু ওদিকটা দেখি। ঘরের মাঝখানে একটা ড্রয়িং স্ট্যান্ড, তাতে একটা হাফ ডান ছবি ক্লিপ দিয়ে আটকানো। সুপ্রকাশ থমকে গেলেন। অর্ধেক রং করা, বাকিটা পেন্সিল স্কেচ। অসমাপ্ত একটা ল্যান্ডস্কেপ, অসাধারণ। ঘরের কোনায় একটা আলমারি, সেটার দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে ধাক্কা মারল সুপ্রকাশের। ভিতরে থরে থরে সাজানো নানা সাইজের আর্ট পেপার। সুপ্রকাশ একটা বাঞ্চ নামিয়ে মুগ্ধ হয়ে উল্টাতে থাকেন। একটার পর একটা ছবি, কিছু পেন্সিল স্কেচ, কিছু জল রং, কিছু ল্যান্ডস্কেপ, কিছু পোর্ট্রেট। যেমন পেন্সিলের আঁচড়, তেমনই তুলির টান। কিছুক্ষণ পর ঘরের কোণে রাখা বেশ কিছু ক্যানভাসেও চোখ গেল। সেগুলোয় তেল রঙে ধরা গ্রাম্য জীবনের টুকরো। মোহিত হয়ে পড়েছিলেন সুপ্রকাশ। চটক ভাঙল রান্নাঘর থেকে আসা খুটখাট শব্দে। ঘাড় ঘুরিয়ে সুপ্রকাশ দেখলেন দরজার ফাঁক দিয়ে তনয়াকে দেখা যাচ্ছে। ভাঁজ করা হাঁটুর ওপর মুখটা রেখে মন দিয়ে চমনের কাছে কি যেন শুনছে। উনুনের আগুনে তনয়ার সারা মুখ জুড়ে আলো। অন্ধকারে তা যেন আরো সুন্দর দেখাচ্ছে। সে রাতে তাঁদের আর ফেরা হয়নি, কারণ বৃষ্টি কমেনি। চমনের বানানো আলু জিরা, ডাল আর রুটি খেয়ে দুজনে হ্যারিকেন নিয়ে শোবার ঘরে চলে এলেন। জানলা দুটো বন্ধ। চমন জগে করে জল দিতে এসে বলল, डर की कोई बात नहीं, আমি পাশের ঘরেই আছি। তবু স্থির হতে পারছিলেন না সুপ্রকাশ, কারণ লিপ লক বলে ছবিটা। দুই নরনারীর চুম্বন, এক গভীর আশ্লেষ যেন ফুটে উঠছিল ছবিটা থেকে। দরজা বন্ধ করেই হ্যারিকেনের আঁচটা একেবারে কমিয়ে দিলেন তিনি। তারপর তনয়ার সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের জামা কাপড় কিন্তু এখনো শুকোয়নি। তো ফের একবার বাইরে বাজ পড়ল। পরদিন সকালটা বড় সুন্দর। রোদে চারপাশ ঝকঝক করছে। সুপ্রকাশ দাওয়া এসেই বুঝলেন এ বাড়ি থেকে একটা মেঠো পথ সামনে পিচ রাস্তার দিকে চলে গেছে। রাতের অন্ধকারে রাস্তাটা দেখতে না পাওয়াতেই অমন ঝোপঝাড় ভেঙে পৌঁছতে হয়েছিল। এখন শান্ত সমাহিত প্রকৃতি, পাখি ডাকছে। রোদ্দুরের টুকরো গাছের পাতার ফাঁক গলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। মাঝে মধ্যে পিচ বাঁধানো রাস্তাটা ধরে গাড়ি ছুটে যাচ্ছে। চাটা খেয়ে সুপ্রকাশ কর্তব্য স্থির করে ফেললেন। চমনকে ডেকে বললেন, চমন শোনো, তোমার পেইন্টার সাহেবের যে ছবিগুলো আছে না, ওগুলো আমি ছাপাতে চাই। মানে ওগুলো আমি কলকাতায় নিয়ে গিয়ে বই হিসেবে বার করতে চাই, এক্সিবিশন করব। চমন বিশেষ কিছু না বুঝলেও এটা বুঝলো যে কথাটা ভালো। সে বলল, তো নিয়ে যান আপনি। না না, এভাবে তো নেওয়া যায় না, পারমিশন দরকার পড়ে। তা তুমি পেইন্টার সাহেবের পরিচিত কাউকে চেনো? চমন বেশ কিছুক্ষণ ভেবে বলল, কল্যাণের সারিতে রাখাল বাবু আছেন, ওর বাড়িতে মাঝে মাঝে দাবা খেলতে যেতেন পেন্টার সাহেব। ফাইন, আমি মেম সাহেবকে ডিভিসিতে রেখে আসছি, দুপুরবেলায় আবার আসবো। আমার সঙ্গে তার বাড়িতে যেতে পারবে? রাখাল সমাদ্দার বৃদ্ধ, বয়স 70। তিনি বললেন, না সে আঁক তো আমিও শুনেছি, কিন্তু তেমন আঁকা কি যে একেবারে অ্যালবাম করে বেরোতে পারে? সেক্ষেত্রে মালিকানা যে ঠিক কার হবে তা তো বলতে পারবো না। তড়িৎ তো নিজের পরিবার পরিজন নিয়ে কখনোই কোনো কথাটা তো বলেনি।
তাহলে কি করা যায় বলুন তো? তাহলে আর কি, রাখালবাবু বললেন, উদ্দেশ্যটা যখন ভালো তখন অত ভেবে কি হবে, শুধু ছবির তলায় ক্রেডিটটা দিয়ে দেবেন তাহলেই হবে। আরে না না, সেটা তো বলাই বাহুল্য। শুধু তাই নয়, ছবিগুলো কোন পরিস্থিতিতে আমার হাতে এসেছিল সেটাও ভূমিকায় লেখা থাকবে। সেই শুরু। তারপর প্রায় 8 বছরেরও বেশি সময় কেটে গেছে। এর মধ্যে সে সমস্ত ছবি গাড়ি ভাড়া করে কলকাতায় এনে সেগুলো নিয়ম মেনে প্রিজার্ভ করে সব কটাকে সুন্দর করে বাঁধাই করে সুপ্রকাশ নিজের পৈতৃক বাড়িতে গুছিয়ে রেখে দিয়েছেন। অ্যালবাম বেরিয়েছে, বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয়েছে এবং বহু ছবি ভালো দামে বিক্রিও হয়েছে। সুপ্রকাশ তড়িৎ রায়ের নামে একটা ট্রাস্ট তৈরি করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় লেখাপত্রও বেরিয়েছে। মোট কথা, তড়িৎ রায় এখন সমাজের একজন পরিচিত শিল্পী। জীবিতকালে সম্মান না পেলেও এখন এর মধ্যে রাখালবাবু আরও বুড়ো হয়েছেন। তার সঙ্গে সুপ্রকাশের প্রায়ই কথা হয়। চমনকেও একটা ছোট্ট মোবাইল কিনে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। অবশ্য এখনকার আনন্দের বিষয়টা একেবারেই স্বতন্ত্র। কয়েকদিন আগেই হয়ে যাওয়া তড়িৎ রায়ের ছবির এক্সিবিশনে 2 ইতালীয় ভদ্রলোক এসেছিলেন। সুপ্রকাশকে তারা জানান, মিলানে ভারতীয় ছবির একটি এক্সিবিশনে তারা তড়িৎ রায়ের 2টি ছবি রাখতে চান। সেই সূত্রেই আর্টিস্টের তথ্য চাইছেন। প্রস্তাবটা শুনে সুপ্রকাশ আনন্দে নেচে উঠলেও পর মুহূর্তে আবার চুপসে গেছিলেন। দিন 2 ভেবে শেষে রাখালবাবুকে ফোনে ব্যাপারটা জানাতেই তিনি একটু হেসে বললেন, আপনারা আজকালকার লোক, আপনারা কি মানবেন? আগে না, বলছিলাম তড়িতের ব্যাপারে জানার উপায় যে একেবারে নেই তা নয়। সে কি, কিভাবে বলুন তো? একবারটি এখানে আসতে হবে। তারপর সুপ্রকাশকে একেবারে চুপ করিয়ে দিয়ে রাখাল সমাদ্দার বলেছিলেন, আচ্ছা, আপনি প্ল্যান চেটে বিশ্বাস করেন? আজ সেই দিন। দুপুরটা ড্যামের ধারে একা একাই একটু হেঁটে এলেন সুপ্রকাশ। প্ল্যান মাফিক রাখালবাবুকে নিয়ে সেই বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধেই হলো। 1 বছরে রাখাল সমাদ্দার আরও বুড়িয়েছেন, প্রায় 80, তবে শক্ত সমর্থ আছেন। গাড়ি যখন রাস্তার পাশে এসে দাঁড়ালো, তখন জঙ্গলের মাঝখানে বাড়িটা প্রেতপুরী ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। রাস্তা পার হয়ে সুপ্রকাশ সামনের দিকে চাইলেন। জায়গাটার বিশেষ পরিবর্তন হয়নি। চারপাশ গাছে ঘেরা সে বাড়ি এখনো তেমনই দাঁড়িয়ে। টালির চাল, মাটির দাওয়া, আশেপাশে ঝোপঝাড়, ভুতুড়ে চেহারা। চমনেরও বয়স বেড়েছে, একটু মোটাও হয়েছে যেন। অনেকদিন পর বাবুকে দেখে যতটা খুশি হলো, তাঁরা কি করতে চলেছেন সেটা জেনে ততটাই ফ্যাকাশে মেরে গেল। বলল, ভূত পিরেত? আরে আমরা আছি তো, ভয় নেই, তোমার ভয় নেই। বসতে বসতে আরো 10 মিনিট। আদর্শ পরিবেশ। বাইরে অন্ধকার, একটা ঝোড়ো হাওয়াও বইছে। ঘরের জানলা দরজা বন্ধ করে টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে, পাশে খাতা পেন্সিল। ঠিক হলো রাখালবাবু হবেন মিডিয়াম, অর্থাৎ তাঁর গলা দিয়েই তড়িৎ রায় কথা বলবেন। সুপ্রকাশ প্রশ্ন করবেন আর উত্তর খাতায় লিখে নেবেন। রাখালবাবু শুরু করার আগে বললেন, দয়া করে সবাই মোবাইল অফ করে দিন। তারপর হাতে হাত ঠেকিয়ে মিনিট 5 চুপচাপ তড়িৎ রায়ের কথা চিন্তা করতেই টেবিলটা একসময় নড়তে শুরু করল। সুপ্রকাশ চোখ খুলে দেখলেন বাঁদিকে রাখালবাবু কেমন যেন ঘোরের মধ্যে। ডান দিকে বসা চামানের অবস্থা শোচনীয়। হাঁ করে রাখালবাবুর দিকে তাকিয়ে, চোখ দুটো বিস্ফারিত। তার হাতে আলতো চাপ দিয়ে সুপ্রকাশ বুঝিয়ে দিলেন ভয় নেই। তারপর প্রশ্ন করলেন, তড়িৎ রায়, আপনি কি আমাদের মধ্যে এসেছেন?
রাখালবাবু ওপর নিচ ঘাড় নাড়লেন। সুপ্রকাশ প্রশ্ন করলেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, কয়েকটা সাধারণ তথ্য আপনার জীবন নিয়ে। এবার রাখালবাবুর মুখ দিয়ে অদ্ভুত ঘড়ঘড়ে স্বরে উত্তর বেরিয়ে এলো, জানি। সুপ্রকাশ বললেন, না না, আমি আপনার বেশি সময় নেব না। ধীরে ধীরে রাখালবাবু বললেন, আমার জীবনের কিছু জানাবার নেই, থাকলেও তা বলতে যে সময় দিতে হবে তা আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তাহলে কি আমার ছবি নিয়ে আপনি যে কিছু একটা করবেন সে আমি 8 বছর আগেই জানতে পেরে গিয়েছিলাম। সে কৃতজ্ঞতা স্বরূপ আপনাকে যা দেবার আমি আগেই দিয়ে দিয়েছি। আমাকে কি? সময়ে জানতে পারবেন। তবে কথা দিন আর কখনো আমাকে এভাবে ডাকার চেষ্টা করবেন না। বহু বছর আমি প্রেতজনী ত্যাগ করেছি। এভাবে আসতে প্রচন্ড কষ্ট হয়, আর সেটার এখন উচিত না। বেশ, তাই হবে। ধন্যবাদ। জানবেন, ছবির নান্দনিক মূল্য তেমন হলে কেউ ফর্মালিটির ধার ধারে না। ও ছবি দুটো এমনিই ওখানে যাবে। নিশ্চিন্ত সুপ্রকাশ বললেন, যাক, তাহলে তো আর কোনো প্রশ্ন নেই আমার। আমি আসি। মনে রাখবেন, আমাকে এভাবে ডাকলে আখেরে নিজেরই ক্ষতি করে ফেলবেন। তাই আর কখনো নয়, কখনো নয়, কখনো। সুপ্রকাশ দেখলেন রাখালবাবুর মাথাটা সামনে নুয়ে পড়ল। মিনিট দুয়েক পরে পরিস্থিতি স্বাভাবিক হলো। একটু জল খেয়ে রাখালবাবু বললেন, হলো আপনাদের কাজ? আসলে ওনার প্রচন্ড কষ্ট হচ্ছিল। ফেরার পথেও সুপ্রকাশের মাথায় একটাই চিন্তা ঘুরছিল, আমার ক্ষতি হবে বলল। আমার ক্ষতি মানে কি থেকে ক্ষতি? কেন ক্ষতি হবে আমার? ডিভিসি গেস্ট হাউসে ঢোকার সঙ্গে সঙ্গে রিসেপশনে তনয়াকে দেখে সুপ্রকাশ হতবাক। আরে কি ব্যাপার? কোথায় ছিলে? ফোন বন্ধ করে রেখেছো কেন? তনয়া যেন বিধ্বস্ত। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেছেন, চোখ মুখেই তা স্পষ্ট। সুপ্রকাশের খেয়াল হলো প্ল্যানচেটে বসার আগে ফোন অফ করেছিলেন তিনি। আরে কি হয়েছে? দেখো দেখো টুটুলের কি হয়েছে। আঁতকে উঠে সুপ্রকাশ এক ছুটে ঘরে চলে যান। দরজা ঠেলে ঢুকতেই দেখলেন টুটুল খাটের ওপর চিত হয়ে ঘুমোচ্ছেন। কি হয়েছে টুটুলের? জানি না, বিকেলে লোহনে খেললো, সন্ধ্যাবেলা খেললো, হঠাৎ এসে বললো আমার দম বন্ধ লাগছে। ভাবলাম দৌড়াদৌড়ি করে হয়েছে ওঠায়, কিন্তু শ্বাসকষ্ট বেড়েই চললো। পাক্কা 5 মিনিট কি ভয়ঙ্কর ভাবে যে বুকটা ওঠানামা করলো। সুপ্রকাশ ধীরে ধীরে টুটুলের পাশে বসে পড়েন। ছেলেটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। পাশে খোলা স্কেচবুক, তাতে একটা বাড়ির ছবি আঁকা। চারপাশ গাছে ঘেরা, টালির চাল, মাটির দাওয়া, আশপাশে ঝোপঝাড়। দূর থেকে দেখলে মনে হয় যেন এক প্রেতপুরী দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক পরে ঘুম ভাঙল টুটুলের। সুপ্রকাশ খাটেই বসেছিলেন। বললেন, কি এখন কেমন বোধ করছেন চিত্রকর?
টুটুল তাকালো। মুখে কেবল একটা স্মিত হাসি। 92.7 বিগ এফএম এ সিজন 5 প্রতিদিন রাত 11টায়। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল।